গৌতম বাবু, প্রশাসন পাহাড়ি উন্নয়নে যেমন জোর দিচ্ছে, তার সাথে এই কড়া পদক্ষেপ এবং এরপর মোর্চার এই তার যে রিটেলিয়েশন, সেখানে কি পরিস্থিতি আরো জটিল হতে পারে এরকম আশঙ্কা আপনারা রাখছেন? আমরা আশা করি মানুষের সহায়তায়, মানুষকে সংহত করে এবং পাহাড়ে উন্নয়ন, বিকাশ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রয়াস নিয়েছেন দীর্ঘদিন ধরে, সেই প্রয়াসের সুফল পাহাড়ে ফলছে। সেই পাহাড়কে পিছনের দিকে নিয়ে যাওয়া, সেই পাহাড়কে আলোর থেকে অন্ধকারের পথে নিয়ে যাওয়া, অনুন্নয়নের পথে নিয়ে যাওয়া, শান্তির থেকে অশান্তির পথে নিয়ে যাওয়া, যে গভীর চক্রান্ত বিমল গুরুং এবং তাদের মদতদাতারা করছেন, মানুষকে সংহত করে একদিকে প্রশাসনিক ব্যবস্থা, অন্যদিকে পলিটিক্যাল এক্সারসাইজ, এই যৌথভাবে আমরা এই পরিস্থিতিকে মোকাবিলা করব এবং এরপরে পাহাড়ে যে শান্তি ফিরে আসবে, সুস্থিতি ফিরে আসবে, সেটা অনেক গভীর শান্তি হবে এবং পাহাড়ের উন্নয়ন এবং বিকাশে অনেক বেশি সহায়ক হবে। গৌতম বাবু, কি ব্যবস্থা আপনারা নিতে চলেছেন? দেখুন, সমস্ত কথা প্রেস এবং সংবাদ মাধ্যমকে বলা এই মুহূর্তে সম্ভব নয়। আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশ প্রশাসন যেরকম ভাবে প্রোঅ্যাক্টিভ আছেন, এই প্রোঅ্যাক্টিভ আগে কোনোদিন ছিল না। আমাদের সাংবিধানিক প্রধান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই সিচুয়েশনে নিজে থেকে মনিটরিং করেছেন পাহাড়ে, তিনি নিজে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। সুতরাং পুলিশ প্রশাসন যা যা করণীয় তারা সমস্ত পদক্ষেপই নেবে। ধন্যবাদ। কথা বললাম পর্যটন মন্ত্রী গৌতম দেবের সঙ্গে। আবার সরাসরি চলে যাব নিউজ রুমে। কমলিকা, আমরা শুনলাম গৌতম দেব তিনি আশ্বস্ত করলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং সমস্ত রকম ক্ষেত্রে কড়া পদক্ষেপ করবে প্রশাসন। দেখো, প্রশাসনের তো সেটাই স্ট্যান্ড। প্রশাসনের বক্তব্য হচ্ছে যে তারা কোনো মতেই কোনো বেআইনি জিনিস বা তারা যে ইন্টেলিজেন্স ইনপুট পাবে তারা কোনো মতেই নরম হবে না। যে আন্দোলন গোর্খা জনমুক্তি মোর্চার তরফ থেকে দেখানো হচ্ছে, সেই আন্দোলন যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয় তাতে অবশ্যই প্রশাসন ঢুকবে না। কিন্তু গণতান্ত্রিক পথ ছাড়া অন্য কোনো পথ ধরে যদি গোর্খা জনমুক্তি মোর্চা আন্দোলন করে, তাহলে প্রশাসন সেখানে শক্ত হবে। এবং সেখান থেকে দাঁড়িয়ে গত 7 দিনে আমরা দেখেছি যে প্রশাসন কিন্তু সেই সক্রিয়তাটা দেখিয়েছে। ভানু ভবনের সামনে 8ই জুন যে ঘটনা ঘটেছে, সেখানে প্রশাসনের দাবি হচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চার তরফ থেকে পাথর ছোড়া হয়েছে, বোম ছোড়া হয়েছে, এটা প্রশাসনের দাবি। কিন্তু তা সত্ত্বেও প্রশাসন কিন্তু সেদিনকে প্রোঅ্যাক্টিভনেস দেখায়নি কোলাটেরাল ড্যামেজের জন্য। কিন্তু আজকে থেকে, অর্থাৎ আমরা দেখছি গত 2-3 দিন ধরে যেভাবে প্রশাসন, আজকে সকালবেলা যেভাবে প্রশাসনের তরফ থেকে রেড করা হলো, এই জিনিসগুলো পুলিশের কাজের মধ্যে পড়ে এবং পুলিশ এটা করবেই এমনটা তারা দাবি করছে। সুতরাং তারা যে এই রিট্যালিয়েশনটা করছে বলে পুলিশ দাবি করছে, অর্থাৎ এখন অবধি এটা স্পষ্ট নয় যে গাড়ি কারা জ্বালালো বা কিভাবে এই ধরনের পাথর ছোড়া হচ্ছে, তারা কারা। যদিও গোর্খা জনমুক্তি মোর্চার তরফ থেকেও যে তারাই যে ছুটছে, এটা একেবারেই মেনে নেওয়া হয়নি। কারণ আমরা দেখেছিলাম ভানু ভবনের ঘটনার দিন সন্ধ্যেবেলা গোর্খা জনমুক্তি মোর্চার তরফ থেকে বলা হয়েছিল যে তারা এটা করেনি। যারা এর পেছনে থাকবে, অর্থাৎ যারা এই ধরনের কাজ করবে, তাদেরকে কোনো মতেই প্রশাসন রেয়াত করবে না। এই স্ট্রং মেসেজটা মুখ্যমন্ত্রী নিজে এবং তারপরে প্রশাসনের যারা উচ্চ পদে রয়েছে তারা প্রত্যেকেই করছে। আমরা যদি দেখি যে 2007 থেকে যদি আমরা দেখি, অর্থাৎ আমরা যদি একটু ফিরে যাই পাহাড়ের দিকে। কমলিকা, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। অশোক বাবু, যে পরিস্থিতি আমরা দেখছি, সংবাদ মাধ্যমের গাড়িতে, জি গ্রুপের গাড়িতে, আমাদের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এতটা পরিস্থিতি উত্তপ্ত উঠেছে, কি বলবেন? না, পরিস্থিতি খুবই উদ্বেগজনক এবং এটা প্র্যাকটিক্যালি আমরা সবাই খুবই উদ্বিগ্ন এবং এটা দুর্ভাগ্যজনক ভাবে পরিস্থিতির এরকম দ্রুত অবনতি ঘটছে। এবং আমরা এটা মনে করি যে এই পরিস্থিতি কখনো পুলিশ মিলিটারি দিয়েও এই পরিস্থিতি দমন করা যাবে না। আবার এটা কখনো লাগাতার ধর্মঘটের মধ্য দিয়েও এই পরিস্থিতির এই সমস্যার নিরসন সম্ভব না। আমরা যেটা চাই দার্জিলিং এ অবিলম্বে শান্তি এবং গণতান্ত্রিক পরিবেশ। সেই জন্য আমরা চাইছি যে একটা হয় সরকার একটা সর্বদলীয় সভা ডাকুক, আর একটা কেন্দ্রীয় সরকার ওই চুক্তি অনুযায়ী একটা ট্রাইপার্টাইট মিটিং তাদের ডাকা উচিত। কিন্তু এর মধ্যে এই যে পরিস্থিতির অবনতিটা হয়েছে, এটা মুখ্যমন্ত্রী তার নিজের দায়িত্বটা অস্বীকার করতে পারেন না। কারণ মুখ্যমন্ত্রী অহেতুক ভাবে, যেটা অ্যাভয়েডেবল ছিল তার কাছে, ঠিক এটা এই পরিস্থিতিটা ওই সময়তে যে ভাষার ব্যাপারে কিছু মন্তব্য করা বা অহেতুক ভাবে ওরকম একটা পর্যটক মৌসুমের মধ্যে ওখানে উনি যেভাবে পরিস্থিতিটাকে আরো বেশি প্রভোগ করলেন এবং সেই প্রভোকেশনে পা দিল হচ্ছে আরো অন্যরা,
এবং সবটা মিলিয়ে কিন্তু আমাদের আশঙ্কাটা হচ্ছে দার্জিলিং পাহাড়টা এটা যেন 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 নিয়ন্ত্রণের বাইরে যেন না চলে যায়। আমাদের আশঙ্কা হচ্ছে সেদিকেই চলে যাচ্ছে। এটা যেন কখনো নর্থ ইস্টার্ন পরিস্থিতি না হতে পারে। এই জন্যই এই চিফ যিনি, তার বাড়িতে পুলিশ গিয়ে হঠাৎ করে তার বাড়িতে রেড করলো, এবং এটা কখনো কাম্য হতে পারে না। এটা অগণতান্ত্রিক। এই পদ্ধতিতে জেলাজিদের মনোভাব নিয়ে, একটা অসহিষ্ণুতার মনোভাব নিয়ে এই সমস্যা তো সুরাহা করা যাবে না। ধৈর্য সহকারে সহিষ্ণুতার সাথে এই পরিস্থিতির সবাইকে মোকাবেলা করতে হবে। আমরা চাই যে দার্জিলিং এ দ্রুত শান্তি এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক। যা ঘটনাগুলো ঘটছে এই সমস্ত ঘটনার প্রতি আমরা কন্ডেম করছি এই ঘটনাগুলি। ধন্যবাদ। আমরা চলে যাব সরাসরি নিউজ রুমে কমলিকার কাছে। কমলিকা, দেখো, একটা প্রশ্ন এখানে উঠছে যে অবশ্যই প্রশাসনের কাজ করছে, গোর্খা জনমুক্তি মোর্চা আন্দোলন করছে, কিন্তু আরেকবার যেটার উপর জোর দেওয়া উচিত সেটা হচ্ছে সংবাদ মাধ্যম সেখানে সংবাদ কভার করতে গেছে, নিউজ কভার করতে গেছে, সেখানে যেভাবে আমাদের গাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা গাড়ি অর্থাৎ সংবাদ মাধ্যমের গাড়ির বাইরে কিন্তু স্টিকার দিয়ে লেখা থাকে সেটা কোন হাউস থেকে বিলং করছে। সংবাদ মাধ্যম জি মিডিয়ার তরফ থেকে এমন কোনো খবর করা হয়নি যার জন্য কিন্তু এইভাবে গাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। সুতরাং সেটা কিন্তু একেবারেই কন্ডেম করার, কারণ যেভাবে পাহাড়ে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি কভার করতে সাংবাদিকরা সেখানে গেছে, কিন্তু সেখানে যেভাবে জি মিডিয়ার গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেটা অবশ্যই কিন্তু কন্ডেম করার মতো। কারণ এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যেই পরিস্থিতিতে একের পর এক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে জি মিডিয়ার গাড়ি ছিল, জি মিডিয়ার গাড়িতে জি মিডিয়ার স্টিকার ছিল, সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এবং আমাদের সাংবাদিকরাও যথেষ্ট আনসেফ ছিল, তাদেরকে সেখান থেকে তারা নিজেরা সরে গেছে। সুতরাং গোটা বিষয়টা মানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে প্রশাসনের কাজ করছে, তারা দেখাচ্ছে তারা কম্প্রোমাইজ করছে না, তারা যথেষ্ট কড়া। গোর্খা জনমুক্তি মোর্চা তারা আন্দোলন করছে। আমাদের সঙ্গে থাকো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। কি পরিস্থিতি সিজার? দেখো, পরিস্থিতি আরো ঘোরালো হয়েছে, কারণ স্ট্র্যাটেজিক্যালি যে জায়গাগুলো অ্যাডভান্টেজিয়াস সেটা প্রথমে পুলিশ থাকলেও, কিন্তু প্রথম দিকে যেহেতু পুলিশ বাহিনী কম ছিল তারা তখন রিটালিয়েট করতে গিয়ে তারা পাহাড়ের ঢালবে অনেকটা ফোর্স কিন্তু নিচের দিকে নেমে যায়, তারা গ্রামের দিকে নেমে যায়, এবং গ্রামের দিকে নেমে যাওয়ার ফলে তাদের ছেড়ে যাওয়া যে জায়গাটা ওপর দিকে সেটা কিন্তু দ্রুত দখল করে নেয় মোর্চা কর্মী সমর্থকরা, এবং কার্যত এখন কিন্তু পুলিশ দুদিক দিয়ে ঘেরাও হয়ে রয়েছে, দুদিকেই কিন্তু রয়েছে নিচে এবং ওপরে দুদিকেই রয়েছে মোর্চা কর্মী সমর্থকরা। যদিও অতিরিক্ত বাহিনী নিয়ে জাভেদ তামিম এবং সিদ্ধিনাথ গুপ্তা গেছেন, কিন্তু তাও কিন্তু পরিস্থিতি এখন আরো জটিল হয়ে রয়েছে। কারণ পাথরের পাশাপাশি যেটা পুলিশের অভিযোগ, এবং আমরাও দেখলাম যে তারা কিন্তু মোর্চা কর্মী সমর্থকরা পেট্রোল বোমা ছুটছে, যার ফলে কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। পুলিশ কর্মীরা তাদেরকে সরিয়ে আনা হচ্ছে, নতুন বাহিনী পাঠানো হচ্ছে, এবং প্রয়োজনে হয়তো সেনার একটি কলমকেও নামানো হতে পারে। অর্থাৎ সিজার, এখনো পর্যন্ত পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত, প্রচন্ড উত্তপ্ত রয়েছে এখন পর্যন্ত পরিস্থিতি পাতলেবাস এবং তার সংলগ্ন এলাকাগুলোতে। তুমি রাস্তার যে ছবিটা দেখছো, প্রত্যেকটা মোড় ঘুরে বাঁক ঘুরে এবং খাড়া চড়াই, সেই চড়াই বেয়ে যখন গাড়িগুলো তার ধারে ধারে কিন্তু গ্রামগুলো রয়েছে, এবং সেই গ্রামগুলো থেকে কিন্তু অ্যাটাক করা হচ্ছে। পুলিশকে লক্ষ্য করে গুলতি দিয়ে অ্যাটাক করা হচ্ছে, পাথর দিয়ে অ্যাটাক করা হচ্ছে, পেট্রোল বোমা দিয়ে অ্যাটাক করা হচ্ছে, এবং এটা যে যথেষ্ট পরিকল্পিত এটা কিন্তু স্পষ্ট। যেভাবে তল্লাশি চলাকালীন যারা দ্রুত জমায়েত হয়েছিল তাতে এটা কিন্তু একটা জায়গায় স্পষ্ট যে এই রকম একটা হতে পারে এই আশঙ্কা কিন্তু মোর্চা নেতৃত্ব ছিল, এবং সেই কারণে তারা রীতিমতো পরিকল্পনা করে রেখেছিল যে এই রকম একটা ঘটনা ঘটলে তারা কিভাবে রিটালিয়েট করবে। আমরা গত দুদিন ধরেই কিন্তু দেখেছি বিমল গুরুং কিন্তু ক্রমাগত ইঙ্গিত দিয়েছেন যে কোনো ধরনের পুলিশ এক্সেস হলে তারা কিন্তু ছেড়ে কথা বলবেন না, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই হুঁশিয়ারিটা যে ফাঁকা হওয়া ছিল না সেটা কিন্তু স্পষ্ট আজকের জায়গায় দাঁড়িয়ে। যার কারণ যে মুহূর্তে পুলিশ ওখান থেকে রিটালিয়েট যার তারা তল্লাশি শেষে বেরিয়ে এলো, তারপরে কিন্তু পুলিশ কন্টিনজেন্টের যেটা টেল অর্থাৎ শেষ অংশ সেটাকে তারা কিন্তু ঘিরে নিল প্রথমে, এবং সেটাকে বাঁচাতে যখন বাকি বাহিনী নামলো তাদের কিন্তু ঘিরে ফেললো, অর্থাৎ খুব পরিকল্পিত উপায়। এবং আমি তোমাকে এর আগেও যেটা বলেছিলাম যে এই মোর্চা কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু একটা বড় অংশ তাদের সামরিক প্রশিক্ষণ রয়েছে, এবং তারা এই এলাকাটা ভৌগোলিকভাবে হাতের তালুর মতো চেনে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজিয়াস পজিশনে রয়েছে। যতই বাহিনী বাড়ানো হোক না কেন
সেই স্ট্র্যাটেজিক্যাল জায়গায় কিন্তু পুলিশের থেকে মোর্চা কর্মী সমর্থকরা এক ধাপ এগিয়ে। সিজার, তুমি পরিস্থিতির উপর নজর রাখো, আবারও তোমার সাথে যোগাযোগ করবো, আবারও চলে যাবো কমলিকার কাছে। কমলিকা, যে বিষয়টি সিজার বলছিল, আমরা দেখেছিলাম গত কয়েকদিন ধরে বিমল গুরুং, বিশেষত কালকেও তিনি বলেছেন যে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি তিনি দিয়েছিলেন, পর্যটকরা যাতে পাহাড়ে না যায় সেই ইঙ্গিতও তিনি কিন্তু স্পষ্ট করেছিলেন। অর্থাৎ কোথাও একটা পরিকল্পিতভাবেই আজকে কোনোভাবে যদি এই রকম একটা অভিযান চালানো হয় বা কোনো রকম পদক্ষেপ প্রশাসন করে, তাহলে তারা যে এভাবে অ্যাটাক করবে এটা একটা পূর্ব পরিকল্পনা তাদের ছিলই। দেখো, আমাদের সহকর্মী সিজার মণ্ডল, যিনি গ্রাউন্ড জিরোতে একদম রয়েছে, সে যেরকম জানাচ্ছিল যে এই গোটা জিনিসটা পূর্ব পরিকল্পিত। অর্থাৎ এই যেভাবে ওরা ভানুভবন, যেদিন ভানুভবনে ওরা অ্যাটাক, ভানুভবনের ভেতর থেকে যেদিন অ্যাটাক হয়েছিল, সেদিনও কিন্তু সেখানে প্রচুর পরিমাণে অস্ত্র ছিল, এমনটা পুলিশ দাবি করেছে। আজকেও তারা একটা মিছিল ডেকেছিল এবং বিভিন্ন জায়গায় অস্ত্র মজুত করে রেখেছিল, এটা প্রশাসনের দাবি। এবং যেরকম আমার সহকর্মী সিজার মণ্ডল তিনি জানাচ্ছিলেন যে এই গোটা জিনিসটা কোথাও না কোথাও পূর্ব পরিকল্পিত, সেখান থেকেই কিন্তু হামলাগুলো হয়েছে এমনটা প্রশাসনও মনে করছে। এবং তার জন্যই তারা সকালে টিপ অফ পে, এই ইন্টেলিজেন্স টিপ অফ পে কিন্তু তারা সেখানে যায় এবং রেড করে, তারপরে এই রিটালিয়েশনটা হয়। এখন যে চেহারাটা, পাহাড়ের যে উত্তপ্ত চেহারা, সেই উত্তপ্ত চেহারায় কিন্তু যারা আন্দোলন করছে, প্রশাসনের দাবি যারা আন্দোলন করছে তারা পাহাড়ের এই উত্তপ্ত চেহারাই দেখতে চায়। আর প্রশাসনের বক্তব্য হচ্ছে প্রশাসন এই গোটা জিনিসটাকে আয়ত্তের মধ্যে আনবে যে করেই হোক, এবং সেরকমই তাদের কাছে নির্দেশ রয়েছে। সুতরাং একেবারেই সম্মুখে সমরে কিন্তু এই যেভাবে উত্তপ্ত হয়ে রয়েছে পাহাড়, যা ছবি আমরা দেখছি, একই ছবি 8ই জুন দেখা গেছিল, এবং সেখান থেকে দাঁড়িয়েই কিন্তু কোথায় থামতে হবে এই জায়গাটা কিন্তু একটা গ্রে এরিয়া তৈরি হয়েছে। ইতিমধ্যেই মোর্চার তরফ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। তাদের দাবি হচ্ছে পুলিশ হাই হ্যান্ডেডনেস দেখিয়েছে এবং তার জন্য এখানে রাষ্ট্রপতি শাসন দেওয়া উচিত। অন্য দিক থেকে প্রশাসনের তরফে কিন্তু এখনও এটাই বলা হচ্ছে যে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করা হবে না। পুলিশ কোনো হাই হ্যান্ডেডনেস করেনি। পুলিশের যেটা কাজ, ইন্টেলিজেন্স ইনপুটে যেটা পেয়েছে পুলিশ সেখানেই গেছিলো। যেরকম আমাদের সহকর্মী যিনি গ্রাউন্ড জিরোতে রয়েছেন জানাচ্ছেন যে গোটা জিনিসটা দু জায়গা থেকে পুলিশকে ঘিরে ধরা হয়েছে এখন। সুতরাং অত্যন্ত স্পর্শকাতর এই গোটা জায়গাটা হয়ে রয়েছে। এবং পাহাড়ের রাস্তায় যেরকম, সমতলের রাস্তায় যেরকম সামনাসামনি ফাইট হয়, এই ক্ষেত্রে কিন্তু সেদিনকেও যেটা দেখা যাচ্ছিল যে পাহাড়ের অন্যান্য রাস্তা, অর্থাৎ ওপর থেকে এসে অ্যাটাক করা, ওপর থেকে পাথর ফেলা, বা যেরকমভাবে তারা ওপর থেকে যেরকম বিভিন্ন পাথর ফেলছিল, সেই গোটা জিনিসটা কিন্তু এই যে চেহারাটা, এই চেহারাটাই কোথাও না কোথাও রাজনৈতিকভাবে যারা আন্দোলন করছে তারা দেখাতে চায়। এটাই প্রশাসনের বক্তব্য এবং এটা প্রশাসন একেবারেই তার জন্যই টলারেট করে নেবে না। পাহাড় উত্তপ্ত, পাহাড়ে আগুন জ্বলছে, পাহাড়ে কেউ যেতে পারবে না, এই জিনিসটা বারবার যারা আন্দোলন করছে তারা প্রজেক্ট করতে চাইছে। গোর্খাল্যান্ডকে সামনে রেখে যে আন্দোলন সম্পূর্ণভাবে এমন একটা জিনিসের ভিত্তিতে যে আন্দোলনটা তৈরি হয়েছিল, অর্থাৎ বাংলা ভাষা, সেটাকে কিন্তু মুখ্যমন্ত্রী নালিফাই করে দিয়েছে, এটা প্রশাসন বারবার বলছে। তারপরেও কিন্তু যেহেতু জিটিএর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, গোটা গোর্খাল্যান্ডটাকে সামনে রেখে, গোর্খাল্যান্ড মুভমেন্টকে সামনে রেখে পাহাড়কে আবার পুরনো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যারা আন্দোলন করছে, এমনটা প্রশাসনের দাবি। আমরা দেখেছিলাম 2007 থেকে অবশ্যই 2011 এই গোটা সময়টা পাহাড়টা কিন্তু অশান্ত ছিল এবং সেই সময় সেখানে প্রশাসন। আমাদের সঙ্গে থাকো। বললাম তো, না বললো সাহেব কোথায় চলে গেছে? ফুল পটিয়াও না। গুলি করছে নাকি? না না, এরা আমরা চলে যাব কমলিকার কাছে। কমলিকা, যে সময়ের কথা তুমি বলছিলে 2007 থেকে 11, যে সময়টা পাহাড় অ্যাডমিনিস্ট্রেশন লেস ছিল, সেই সময় পরিস্থিতি যা ছিল বিমল গুরুংয়ের কাছে, আজকের পরিস্থিতি তো অনেকটাই কঠিন। এই অবস্থায় দাঁড়িয়ে তারা কিভাবে এরপর তাদের আন্দোলনের রূপরেখা এগিয়ে নিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে?
দেখো, যেটা স্পষ্ট দেখা যাচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চার তরফ থেকে যেটা স্টেটমেন্টও দেওয়া হয়েছে, তাদের বক্তব্য হচ্ছে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে। ফিরছি তোমার কাছে, টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি পূজা মেহতা। পূজা, কি অবস্থা? দেখো অর্পিতা, তোমাকে জানিয়ে রাখি এখনো পরিস্থিতি খুবই টেন্স। আমরা যখন ফোর্স ওখান থেকে বিড্র করা হয়, মোর্চার সমর্থকেরা এগিয়ে আসেন, তারা স্টোন পেল্টিং শুরু করেন। আমরা আমাদের গাড়িতে বসেও পড়ি, কিন্তু আমরা দেখি যে মোর্চার সমর্থকেরা মানে আমাদের দিকে আসছে। আমরা যদি তখন গাড়ি থেকে না নামতাম তাহলে হয়তো আজকে আমরা ফিরতেই পারতাম না, আমরা বাঁচতেই পারতাম না। তখন আমরা ডিসিশন নিই যে গাড়িটাকে ছেড়ে দিয়ে আমাদের তখন পালাতে হবে। তখন যে কটা পুলিশ অফিসাররা ছিল ওইখানে, তারা সঙ্গে সঙ্গে তারাও আমাদের সঙ্গে পালাতে শুরু করে। একটু পরেই যখন আমরা উপরে একটু উঠে আসি, তখন দেখি মোর্চার সমর্থকেরা আমাদের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। ধন্যবাদ পূজা। কথা বলে আমাদের প্রতিনিধি পূজা মেহতার সঙ্গে। অর্থাৎ আপনারা শুনলেন, যেই মুহূর্তে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, আমাদের প্রতিনিধিরা সেই সময় গাড়িতে ছিলেন এবং তারা বারবার অনুরোধ করেন। গাড়িতে যথেষ্ট ইম্পর্টেন্ট ইকুইপমেন্ট ছিল, কিন্তু কোনো বারণ শোনা হয় না। তারপরেও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। জি গ্রুপের গাড়িতে, আমাদের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। দাউ দাউ করে জ্বলছে গাড়ি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 24 ঘন্টার পর্দায়। সরাসরি চলে যাবো কমলিকার কাছে। কমলিকা, যে বিষয়টি তুমি বলছিলে। দেখো, এই যেভাবে যে দুজন আমাদের সহকর্মী রয়েছেন, পূজা মেহতা এবং সিজার মণ্ডল, তারা যেটা বারবার জানাচ্ছে যে এখনও কিন্তু দুটো জায়গা থেকে পুলিশকে ঘিরে রাখা হয়েছে। অর্থাৎ সকালবেলা পুলিশ যখন রেড করলো, রেড করে তারা যখন বেরিয়ে এলো, তখন যারা গ্রামবাসীরা রয়েছে, যারা গোর্খা জনমুক্তি মোর্চার সাপোর্টার বলে প্রশাসন দাবি করছে, তারা কিন্তু বিপুল পরিমাণের ইট এবং বিপুল পরিমাণের পাথর তারা জোগাড় করেছিল যেখান থেকে, এবং পেট্রোল বোমা, যেখান থেকে তারা কিন্তু রিটালিয়েশনটা করলো। এবং একটা কথা একেবারেই কন্ডেম করার, সেটা হচ্ছে যে সংবাদ মাধ্যম সেখানে সংবাদ কভার করতে গেছে, সেখানে হঠাৎ করে অন্য গাড়ির সঙ্গে সংবাদ মাধ্যমের গাড়ি কিন্তু আলাদা করে স্টিকার থাকে, তা সত্ত্বেও সেখানে আগুন লাগিয়ে দেওয়া হলো। সেটা কিন্তু কন্ডেম করার, এবং তার মধ্যে যাবতীয় কাভারেজের যে সমস্ত জিনিসপত্র থাকে সেগুলো রয়েছে, সেগুলো জ্বালিয়ে দেওয়া হলো। অর্থাৎ এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা কোথাও না কোথাও, যেটা প্রশাসনের বক্তব্য, গোর্খা জনমুক্তি মোর্চা এটা প্রজেক্ট করার চেষ্টা করছে যে এই জঙ্গি আন্দোলন যদি তারা দেখায়, তাহলেই কিন্তু তারা সর্বভারতীয় স্তরে একটা তারা নজর কাটতে পারবে, এবং যেটা কিছুতেই প্রশাসন হতে দিতে চাইছে না। প্রশাসনের বক্তব্য হচ্ছে যে এই যে বারবার কোথাও একটা আগুন লাগিয়ে দেওয়া মানেই সেটা একটা প্রজেকশন। অর্থাৎ গোর্খা জনমুক্তি মোর্চা তারা রাস্তায় নেমে আন্দোলন করছে, তারা বন্ধ করছে সমস্ত গণতান্ত্রিক পদ্ধতিগুলো, কিন্তু পুলিশের তরফ থেকে কিছু বলা হচ্ছে না, এমনটা প্রশাসনের দাবি। কিন্তু যেখানে এরকমভাবে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। এবং সেখান থেকে দাঁড়িয়ে গত 7 দিন ধরে যদি আমরা দেখি, পাহাড় কিন্তু আবার অশান্ত হয়ে উঠছে, এবং পাহাড় যে অশান্ত হয়ে উঠছে, সেই পলিটিক্যাল বেনিফিটটাই কোথাও না কোথাও কিন্তু যারা আন্দোলন করছে, এটা প্রশাসনের দাবি, যারা আন্দোলন করছে তারা এইটাই করতে চাইছিল। কিন্তু প্রশাসনের কাছেও কিন্তু কোনো লুক ব্যাকিং ফ্যাক্টর নেই। প্রশাসনকে এগোতেই হবে, এমনটাই তাদের দাবি, এবং কোথাও কোনো কম্প্রোমাইজের লাইনে যাওয়া যাবে না। কমলিকা, আরো একটা বিষয় যেটা তুমি বলছিলে যে 7 থেকে 11 পর্যন্ত আমরা দেখেছি, সেই সময় তো পাহাড়ে কোনো অ্যাডমিনিস্ট্রেশন ছিল না, এবং সেই সময় বিমল গুরুং যে অ্যাডভান্টেজে ছিলেন, আজকে যা পরিস্থিতি তাতে যথেষ্টই কঠিন অবস্থায় তিনি রয়েছেন। এবার কি করে আন্দোলনের রূপরেখা তিনি এগিয়ে নিয়ে যেতে পারেন বলে মনে করছে? দেখো, সেটাই একটা বড় প্রশ্ন, কারণ এখানে কিন্তু প্রশাসন ডেন করেছে। সেই সময়টা যেরকম একেবারে অ্যাডমিনিস্ট্রেশন লেস ছিল, এখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যে শক্ত, সেটা বারবার অ্যাডমিনিস্ট্রেশন দেখাতে চেষ্টা করছে। অন্য দিক থেকে বিমল গুরুংও তাই যেটা করছে, সেটা হচ্ছে যেরকম আমরা জানি 20 তারিখ আর একটা সর্বদলীয় বৈঠক রয়েছে পাহাড়ে। অন্যান্য যারা পার্টি রয়েছে, আমরা যেরকম দেখলাম GNLF চলে এলো গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে। সুতরাং সেইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিমল গুরুংয়ের তরফ থেকে অন্যান্য যে সমস্ত পাহাড়ের দল আছে, জাপ এখনো আসেনি, সেই সমস্ত দলকে এক করে আবার সেই পুরনো সেন্টিমেন্টকে সামনে রেখে আন্দোলন করতে চাইছে।